ওকে, হাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা কোন পর্যন্ত আসছিলাম? সেটা হচ্ছে ফাইন্ডিংস বা রেজাল্ট। তো আমরা যে আর্টিকেল লিখবো, ওই আর্টিকেলের ভিতরে একটা অংশ থাকবে কি ফাইন্ডিংস বা রেজাল্ট, মানে এই ইয়া, এই টাইটেলের আন্ডারে আপনাকে উল্লেখ করতে হবে যে হোয়াট নিউ থিংস ইউ হ্যাভ ফাউন্ড শুড বি স্ট্যাটেড। আপনার এই আর্টিকেলটা লিখতে গিয়ে, এই রিসার্চটা করতে গিয়ে আপনি নতুন কি পেয়েছেন, নতুন কি পেয়েছেন, এটা আপনাকে এই ফাইন্ডিংস এর আন্ডারে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে কি ক্রোনোলজিক্যাল অর্ডার শুড বি মেনটেইনড। আপনি যখন রেজাল্টগুলো উল্লেখ করবেন, এক্ষেত্রে আপনাকে অর্ডার মেনটেন করে লিখতে হবে, যে যে আপনি প্রথম কোনটা লিখবেন, হুম, এর দ্বিতীয় কোনটা লিখবেন, থার্ড থার্ড অবস্থায় আপনি কোনটা লিখবেন। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করে লিখতে হবে। যেমন একটা উদাহরণ দিই, যারা আপনি ইয়া আহ, কোরআনে কি পেয়েছেন, এটা হবে প্রথম। এরপরে হাদিসে কি আসছে, এটা হবে এরপরে। এরপরে হচ্ছে আপনার স্কলারদের কাছ থেকে কি পেয়েছেন, এরকম আর কি। তাহলে ফাইন্ডিংস গুলো আপনি এইভাবে লিখবেন, যে ওখানে যখন লিখবেন কোনটার পর কোনটা বসবে, সেরকম অর্ডার অনুযায়ী আপনাকে আপনাকে লিখতে হবে ফাইন্ডিংস গুলো। এরপর হচ্ছে ভেরি ক্রুশিয়াল পয়েন্টস শুড বি হাইলাইটেড। যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো আপনাকে কি করতে হবে? হাইলাইট করে লিখতে হবে। দেখাইতে হবে যে আমি রেজাল্টে এগুলা পেয়েছি। আর হাইলাইট বলতে কি ওই হাইলাইট লাইনগুলো হাইলাইট করতে হবে নাকি না? না, হাইলাইট বলতে আপনাকে এই, মানে একটু আলোচনা আর কি, ইয়া জোরালো ভাবে আর কি আলোচনায় আর আলোচনাতে নিয়ে আসতে হবে এইভাবে। হাইলাইট বলতে এ হাইলাইট। এরপরে হচ্ছে কি কনক্লুশন। হ্যাঁ, আপনি যখন কনক্লুশন লিখবেন, কনক্লুশনের ভিতরে আপনার কনক্লুশন লেখার কিছু সিস্টেম আছে। আমরা যদি সেই সিস্টেমের আলোকে না লিখি, তাহলে আমাদের কনক্লুশন কনক্লুশন হবে না। এই জন্য অনেকে লেখে কনক্লুশন একটু মন মতো লেখে, কিন্তু কনক্লুশন মন মতো লিখলে হবে না, সিস্টেম অনুযায়ী আপনাকে কনক্লুশন লিখতে হবে। রিস্টার্ট ইউর থিসিস, রিমাইন্ড রিডার্স অফ ইউর মেইন পয়েন্ট। যে আপনি কোন সম্পর্কে আর্টিকেলটা লেখছেন, এই আর্টিকেলটা আবার পাঠকদেরকে স্মরণ করে দিতে হবে। কোথায়? কনক্লুশনে। যে আমি আমি তো এই টাইটেলে লিখতেছি আমার এই আর্গুমেন্ট, যে রিস্টেট ইউর থিসিস, রিমাইন্ড ইউর রিমাইন্ড রিডার্স অফ ইউর মেইন পয়েন্ট। যে আপনি কোন মেইন, আপনি যে মেইন পয়েন্টে সম্পর্কে লিখতেছেন, এটা আগে এটাকে আপনি কি করতে হবে? ইন্ট্রোডাকশনে পাঠকদের কাছে আবার তুলে ধরতে হবে। রিইটারেট ইউর সাপোর্টিং পয়েন্টস। রিটারেট মানে কি? রিপিট নাকি? যে আপনাকে রিপিট করতে হবে ইউর সাপোর্টিং পয়েন্টস। রিমাইন্ড ইউর রিমাইন্ড রিডার্স অফ ইউর কি অফ ইউর এভিডেন্স অর আর্গুমেন্টস। এটা সরাইয়া দিই, ডিস্টার্ব করতেছে। হুম, তো সেটা হচ্ছে কি রিটারেট ইউর সাপোর্টিং পয়েন্টস, রিমাইন্ড রিডার্স অফ ইউর এভিডেন্স অর আর্গুমেন্টস। যে আপনি কি করবেন? পাঠকদেরকে আপনার যে যুক্তি তর্ক, যে আর্গুমেন্ট, এগুলা পাঠকদের কাছে আবার কি করতে হবে? সংক্ষেপে তুলে ধরতে হবে, মানে তাদেরকে রিমাইন্ড করে দিতে হবে। কারণ এই দীর্ঘ আর্টিকেল পড়তে গিয়ে তারা আপনার আর্গুমেন্ট গুলা কি হয়ে গেছে, ভুলে গেছে। তাদের স্মৃতি স্মৃতি থেকে হয়তোবা এগুলা দূর হয়ে গেছে, যে তারা দীর্ঘ আর্টিকেল পড়তে 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 আপনার আসলে আর্গুমেন্ট কি, এটা তাদের মাথায় নাই হয়তোবা। তো এই জন্য আবার তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ওগুলা রিপিট করতে হবে। এরপর হচ্ছে র্যাপ এভরিথিং আপ বাই ট্রাইং ইট অল টুগেদার। এরপর আপনাকে কি করতে হবে? র্যাপ আপ করতে হবে। র্যাপ আপ মানে কি? এটারে আপনার গোছায় নিয়ে আসতে হবে। গোছায় নিয়ে আসতে হবে, র্যাপ আপ অল টুগেদার।
সংক্ষেপে এখানে একত্রে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে কি, রাইট এ ক্লিনসার উইথ দ্য লাস্ট সেন্টেন্স, লিভ ইউর রিডার্স উইথ সামথিং টু থিঙ্ক অ্যাবাউট। যে উইথ দ্য লাস্ট সেন্টেন্স, লিভ ইউর রিডার্স, আপনার এট দ্য এন্ডে আপনাকে কি করতে হবে, এমন কিছু বাক্য লিখতে হবে যেই বাক্য হচ্ছে কি পাঠকের মনে চিন্তার উদ্রেক সৃষ্টি করবে। যে পাঠক পড়তে গিয়া ভাববে যে হারে কি যেন একটা হারিয়ে ফেলেছি, হারে কি যেন একটা হারিয়ে ফেলেছি, এরকম এরকম একটা তার ভিতরে একটা কি কি থাকবে, আগ্রহ থেকে যাবে। হুম। তো রাইট ক্লিনসার এর অর্থ হচ্ছে এই, উইথ দ্য লাস্ট সেন্টেন্স লিভ ইউর রিডার্স উইথ সামথিং টু থিঙ্ক অ্যাবাউট, অথবা আপনি পাঠককে এমন কিছু দিয়ে যাবেন শেষ বাক্যে, শেষ বাক্যগুলোতে, যেটাতে পরে আপনার উম, পাঠকদের চিন্তার জগতে তোলপাড় সৃষ্টি হবে, অথবা তারা চিন্তা করতে বাধ্য হবে, এরকম। এরপর হচ্ছে কি, সাজেশন এন্ড রিকমেন্ডেশন। আপনি পরে কি দিতে পারেন, কিছু সুপারিশ দিতে পারেন, কিছু সাজেশন দিতে পারেন, যেগুলো হচ্ছে কি পরবর্তীতে যারা রিসার্চ করবে, আপনি রিসার্চটাকে যে পর্যন্ত এনে রেখে গেছেন, পরবর্তীতে যারা এই ফিল্ডে রিসার্চ করতে আসবে তারা আপনার আপনার এই সাজেশন, এই রিকমেন্ডেশন এগুলো তারা পড়বে। পড়লে আপ- বুঝতে পারবে যে এই রিসার্চটাকে আপনি কোন স্তরে এনে রেখে গেছেন, আপনার রিসার্চটা কোন পর্যন্ত এনে রেখে গেছেন। তারা যখন পড়বে তখন তারা আবার এখান থেকে শুরু করে এটাকে এগিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে রিসার্চ। তো আপনি কনক্লুশনের ভিতরে সাজেশন এবং রিকমেন্ডেশন শুড বি প্রোভাইডেড ফর ফিউচার রিসার্চার্স। এরপরে আপনার পরে যারা রিসার্চার আসবে, তারা যখন রিসার্চ করবে, তারা তখন আপনার আর্টিকেল থেকে কিভাবে দিক নির্দেশনা পাবে, যে আপনি উল্লেখ করবেন যে এরপরে যারা রিসার্চ করবে তারা এই বিষয়ে রিসার্চ করা উচিত, কারণ এই বিষয়ে আমার রিসার্চ করা সম্ভব হয় নাই। আমি আমি এই পর্যন্ত আসছি, এগুলা উদ্ঘাটন করা আমার পক্ষে সম্ভব হয় না। এরপরে যদি কেউ রিসার্চ করতে আসে, তার উচিত এইভাবে রিসার্চ করা, অথবা এগুলা নিয়ে রিসার্চ করা, অথবা এই টপিক নিয়ে রিসার্চ করা। কারণ একজন ব্যক্তির পক্ষে সম্ভব না যে দুনিয়ার সব কিছু নিয়ে সে রিসার্চ গবেষণা করবে। তবে প্রত্যেক ব্যক্তির জন্য কি আছে, নির্দিষ্ট ক্ষেত্র আছে। ওই নির্দিষ্ট ক্ষেত্রেই একজন ব্যক্তি কি রাখবে, অবদান রাখবে। একজন পক্ষের একজন ব্যক্তির পক্ষে কখনো সম্ভব না সে পৃথিবীর সমস্ত টপিক নিয়ে লিখবে, পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে। একজন ব্যক্তির পক্ষে কখনো সম্ভব না, কারণ পৃথিবীটা আল্লাহ পাক শুধু একজনের জন্য সৃষ্টি করেন নাই, পৃথিবীতে অসংখ্য মানুষ আছে। সবার কন্ট্রিবিউশন, সবার অবদান এই পৃথিবীতে কি গ্রহণযোগ্য, এবং পৃথিবীতে অবদান রাখতে হবে। সেইভাবেই পৃথিবী এগুচ্ছে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে, আপনার যেই ফিল্ড, আমার যেই ফিল্ড, ওনার যেই ফিল্ড, আমাদের রিসার্চের ফিল্ড কখনো এক না। এক একজন এক এক ফিল্ডে রিসার্চার। তো আমাদের প্রত্যেকের ফিল্ডে গ্যাপ বাইর করতে হবে, যে আমি কোন বিষয় লিখতে পারি, আমি যে লিখবো এটা কেন লিখবো, এটা আদৌ কি লেখার দরকার আছে কিনা। এই যখন দেখবো যে হ্যাঁ লেখার দরকার আছে, তখন আমি লিখবো। আর যদি দেখি যে না, লেখার দরকার নাই, মানুষ অলরেডি জানে, অথবা এটা সম্পর্কে অলরেডি রিসার্চ হয়ে গেছে, এটা যদি ভাবি তাহলে আমাকে টপিক চেঞ্জ করতে হবে। আর যদি ভাবি যে না, এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিক নিয়ে সমাজে রিসার্চ হয় না, এটা আসলে রিসার্চ হওয়া উচিত, আসলে সমাজে এটা এমনি না চলে, এমনি এমনি চলা উচিত, এরকম। তো আপনি কি করবেন, এগুলা নিয়ে রিসার্চ করবেন, যেটা আপনার মতে রিসার্চ হওয়ার দরকার। এই, তাহলে আমরা কি করলাম আজকে, আমরা আলহামদুলিল্লাহ কনক্লুশন সম্পর্কে চলে আসলাম। তো কনক্লুশন আমরা শেষ করলাম। এরপর হচ্ছে কি অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্টের অর্থ কি, কে বলতে পারবেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকনলেজমেন্ট? আর্টিকেলে কিন্তু অ্যাকনলেজমেন্টের একটা অংশ থাকে। কেউ কি বলতে পারবেন অ্যাকনলেজমেন্টটা কি? এখানে an acknowledgement for research paper includes thanks to advisors, committee ভাই, members। অ্যাকনোলেজমেন্ট হ্যাঁ। অ্যাকনোলেজমেন্ট মানে হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স আর কি। হ্যাঁ। অ্যাকসেপ্টেন্স অথবা ওই যে যেটা মানে গ্র্যান্ট করা আর কি।
একনলেজমেন্টের অর্থ হচ্ছে স্বীকারোক্তি, কি করা, স্বীকারোক্তি, স্বীকৃত। স্বীকারোক্তি, জি। স্বীকৃতি দেওয়া, স্বীকারোক্তি প্রকাশ করা, স্বীকৃতি। যে আপনি আর্টিকেলটা লিখতে গিয়ে কাদের কাদের শরণাপন্ন হয়েছেন, কাদের কাছ থেকে আপনি হেল্প নিয়েছেন, কারা এই রিসার্চের আপনার স্টেক হোল্ডার। যেমন কোনো কোনো লাইব্রেরি অথবা কোনো বিশ্ববিদ্যালয় অথবা কোনো রিসার্চ গ্রান্ট অথবা কোথাও কোথাও থেকে আপনি কি হয়েছেন, ফাইন্যান্স পেয়েছেন, আপনি অর্থনৈতিক সাপোর্ট পেয়েছেন। হুম, স্যার রেফারেন্সে এরকম। স্যার এটা কি সেম না রেফারেন্সেস ভিন্ন? হ্যাঁ, কোনটা? রেফারেন্স। রেফারেন্স? হ্যাঁ, এটা কি সেম প্রায়? আমরা ওই সৃষ্টিত রেফারেন্স, রেফারেন্স আসলে কোথায় কোথা থেকে আমরা সাপোর্ট নিয়েছি বা আর্টিকেলটা লিখলাম সবগুলো তো রেফারেন্সের ভেতরে মেনশন করি। আর রেফারেন্স না, এটা হচ্ছে একনলেজমেন্টের কথা আমি বলতেছি, আর্টিকেলের কথা বলতেছি না। বলতেছি আপনি যদি ওই যে আছে না কিছু রিসার্চ ইনস্টিটিউট আপনার রিসার্চ গ্রান্ট দেয়, হ্যাঁ, অথবা আপনি কোথাও থেকে স্কলারশিপ পাইছেন ওই একটা রিসার্চ করে দেওয়ার জন্য, এরকম আর কি, এরকম। অথবা আপনি যদি কোনো কোনো অ্যাডভাইজারের আন্ডারে কোনো রিসার্চ করে থাকেন, তখন তার কথাটা একটু কি করতে হবে, স্মরণ করতে হবে যে উনি আমাকে সুপারভাইজ করছে, উনি আমাকে অনেক হেল্প করছে এই রিসার্চটা করতে গিয়ে, এরকম আছে না, এগুলা আর কি ওখানে উল্লেখ করে করে থাকে। তো অ্যাডভাইজার, কোনো অ্যাডভাইজার থাকলে আপনি তার নাম উল্লেখ করবেন, কমিটি মেম্বার থাকলে ওখানে ওদের ওদের কথা উল্লেখ করবেন। তারপরে কি ফান্ডিং এজেন্সিস, কোনো এজেন্সি যদি আপনাকে ফান্ডিং করে থাকে এই রিসার্চটা করতে গিয়ে, কারণ রিসার্চ করতে গেলে আপনাকে অর্থনৈতিক সাপোর্ট লাগবে। যদি পেটে ভাত না থাকে আপনার ভিতরে রিসার্চ আসবে না, আপনার কাছ থেকে রিসার্চ বের হবে না, আপনার চিন্তা চিন্তা কি হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে অর্থনৈতিক চাপে। তো এই জন্য কি লাগবে, ফান্ডিং লাগবে রিসার্চের জন্য। আমাদের দেশে হয়তো বা ফান্ডিং কম, এই জন্য আমাদের দেশে রিসার্চ হয় কম। আর যদিও ফান্ডিং হয়, আদৌ এই ফান্ডিং গুলো রিসার্চের ক্ষেত্রে ব্যয় হয় কি না, এটা আসলে আমাদের একটু চিন্তা করা উচিত। তো আমরা তো শুনি সরকার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ফান্ড দেয় রিসার্চের জন্য, কিন্তু তারা কি আদৌ করে এরকম? তো এরকম আর কি ফান্ডিং এজেন্সিস। তো আপনি যে রিসার্চটা করছেন এটা কি কোনো কি এজেন্সির এজেন্সির কাছ থেকে অর্থনৈতিক সাপোর্ট নিয়েছেন? যদি নিয়ে থাকেন এখানে উল্লেখ করতে হবে। আর যদি আপনি যদি সেলফ ফাইন্যান্সে, সেলফ ফান্ডিং এ যদি রিসার্চ করে থাকেন তাহলে ওইটাও উল্লেখ করবেন। এরপর হচ্ছে কি কোলাবোরেটরস। আপনি কোনো সংগঠন অথবা কোনো ইনস্টিটিউটের সাথে কোলাবোরেট করে কি আপনি আর্টিকেলটা কি লেখছেন, যৌথভাবে লেখছেন, এগুলা উল্লেখ করতে হবে। যদি এককভাবে লিখে থাকেন তাহলে সেটা উল্লেখ করতে হবে। তারপরে ইনস্টিটিউশনস প্রোভাইডিং রিসোর্সেস, কোনো বিশ্ববিদ্যালয় আপনাকে সাপোর্ট করছে কিনা অথবা কোনো প্রতিষ্ঠান আপনাকে সাপোর্ট করছে কিনা। মনে করেন কোনো লাইব্রেরি আপনাকে ছেড়ে দিছে অথবা আপনাকে লাইব্রেরিতে লেখাপড়া করার সুযোগ করে দিছে, হ্যাঁ, এরকম। অথবা তারা কোনো আপনাকে রিসোর্স দিয়ে হেল্প করছে, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, ওখানে মাস্টার্স পিএইচডি রিসার্চ গুলো আমি দেখছি। আমি আমার বিষয়ে কোনো রিসার্চ হয়েছে কিনা, আমি যে বিষয়ে রিসার্চ করতেছি পিএইচডি তে, এই বিষয়ে আদৌ কোনো রিসার্চ হয়েছে কিনা আমি দেখতে গেছি, এরকম। অথবা আপনি মনে করেন আপনি রিসার্চটা করছেন, তো ঢাকার পাবলিক লাইব্রেরি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটি আপনাকে 1 মাসের জন্য তাদের লাইব্রেরি ইউজ করার জন্য অনুমতি দিয়েছে, এইটা আপনি ওখানে উল্লেখ করতে পারেন একনলেজমেন্টে। তারপর হচ্ছে and anyone who significantly contributed, অথবা মানে যে যে কোনো ব্যক্তি আপনার এই আর্টিকেলের মধ্যে অথবা রিসার্চ গবেষণার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ ভাবে অবদান রাখছে, সেটা উল্লেখ করতে পারেন। এরপর হচ্ছে কি মেনটেন এ ফর্মাল টোন, অ্যাডহেয়ার টু এথিক্যাল কনসিডারেশনস, অ্যান্ড ইফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড এ পার্সোনাল টাচ অর 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 কি অ্যানেকডটস। এখানে মেনটেন করতে ফর্মালিটি আর কি মেনটেন করতে হবে। তারপর হচ্ছে কি ইথিক্যাল কনসিডারেশন, আপনাকে ইথিক্যাল হতে হবে, যে এই আর্টিকেলটা আপনার হতে হবে, যে এটা আমার, আমি লিখছি, এখানে কোনো কোনো নাই, লুকোচুরি নাই, হ্যাঁ, ইথিক্যাল কনসিডারেশন। অ্যাপ্রোপ্রিয়েট এন্ড এড এ পার্সোনাল টাচ আর কি অ্যানেকডটস, যদি কোনো আপনার গল্প থেকে থাকে এই আর্টিকেল পিছনে, এই রিসার্চের পিছনে, ওইটা আপনি সঙ্গে উল্লেখ করবেন যে আমি এতটা কষ্ট সহ্য করেছি অথবা এরকম স্ট্রাগল করে আর্টিকেল সম্পূর্ণ করেছি, এটা অ্যাকনোলেজমেন্টের ভিতরে উল্লেখ করতে পারেন। এই অ্যাকনোলেজমেন্ট কিন্তু আমরা থিসিস করি না, যারা মাস্টার্স পিএইচডি পিএইচডি তে থিসিস করি, ওখানে আমাদের একটা পেজ থাকে অ্যাকনোলেজমেন্ট হিসাবে,
ওখানে আমরা অনেকের অনেকের থ্যাঙ্কস দেই, ধন্যবাদ জানাই আমাদের সুপারভাইজারদেরকে, আমাদের ইউনিভার্সিটিদেরকে, তারপরে যারা আমাদেরকে স্কলারশিপ দিয়েছে ওদেরকে আমরা থ্যাঙ্কস জানাই থাকি। তো এগুলো হচ্ছে একনলেজমেন্ট, মানে কি স্বীকৃতি দেওয়া যে তারা যে আপনার এই রিসার্চটা করতে গিয়া আপনাকে সাপোর্ট দিয়েছে, আপনার পিছনে অবদান রেখেছে, এটা ওখানে স্বীকারোক্তি পেশ করা। তো এতে কি হয়, এতে হচ্ছে কি যারা রিডার তারা জানতে পারে যে আপনি কতটা স্ট্রাগল করে আর্টিকেলটা লিখেছেন, অথবা কারা আপনার পিছনে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, আপনাকে অর্থনৈতিক যত ধরনের ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার আপনি পেয়েছেন, এটা এখানে উল্লেখ করা আপনাকে করতে হবে। তো এই তারপর হচ্ছে কি বিবলিওগ্রাফি। হ্যাঁ, 10 নম্বর আছে বিবলিওগ্রাফি। এট দ্য এন্ডে আপনি সমস্ত আর্টিকেল গুলোর কি দিবেন, বিবলিওগ্রাফি দিয়ে দিবেন, যে আপনি এই যাবত আপনার আর্টিকেল গুলো, বইগুলো, তারপর হচ্ছে কি নিউজ পেপার। এই দেখেন প্রথমে কি বলা হচ্ছে, বিবলিওগ্রাফি শুড বি অর্গানাইজড অ্যাকর্ডিং টু দি অ্যালফাবেটিক অর্ডার। অ্যালফাবেটিক অর্ডার, যেমন আপনি মনে করেন আপনার আর্টিকেলে যদি 20 জন রাইটারের বই থাকে, 20 জন অথরের আর্টিকেল থেকে থাকে, তাহলে আপনি প্রত্যেকটা প্রত্যেকটা অথরের নাম আপনি একের পর এক লিখবেন। এরপরে দেখবেন একটা অপশন আছে, আপনারা হয়তো বা কেউ কেউ জেনে থাকেন। অপশন আছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে, ওখানে একটা অপশন আছে, ওই অপশনের ভিতরে ঢুকলে আপনি যদি ওখানে ক্লিক করেন তখন দেখবেন কি অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী আপনার রেফারেন্সিং এ বসে গেছে। এই তাহলে কি বলা হচ্ছে, বিবলিওগ্রাফি শুড বি অর্গানাইজড অ্যাকর্ডিং টু দি অ্যালফাবেটিক অর্ডার। যেমন যেমন কি আব্দুল্লাহ, আব্দুর রহমান, তারপরে কি আব্দুল কুদ্দুস, এরকম। মানে প্রথম হচ্ছে মানে তে যেই যেই লেখক এর নাম বসবে, তারপরে এরপরে কি বি তে যদি কোনো লেখকের নাম থাকে বি দিয়ে, তখন তার নাম আসবে। এরপরে সি তে যদি কোনো লেখকের নাম থাকে শুরুতে, তার তার প্রথম অক্ষর সি, তখন তখন কি তার নাম আসবে। এইভাবে অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী আপনার বিবলিওগ্রাফিটা সাজাতে হবে। এরপর হচ্ছে কি আপনার নিউজ পেপার, পত্র পত্রিকা থেকে আপনি যদি কোনো সাইট করে থাকেন, কোটেশন নিয়ে থাকেন, তখন ওই পত্রিকাগুলোর জন্য আলাদা আলাদা মানে একটু স্পেস দিয়ে আলাদা উল্লেখ করতে হবে, যে আর্টিকেল, বই একসাথে উল্লেখ করতে হবে, আর নিউজ পেপার, ওয়েবসাইট এগুলো আবার আলাদা উল্লেখ করতে হবে, মানে আপনার একটু গ্যাপ দিয়ে অথবা স্পেস দিয়ে। এরপর হচ্ছে ইউআরএল শুড বি রিমুভড। ইউআরএল দেওয়া ঠিক না বিবলিওগ্রাফিতে। এরপর হচ্ছে অ্যাপেন্ডিক্স শুড বি প্রোভাইডেড ইফ ইট ইজ অ্যাভেলেবল। তো আপনার আর্টিকেলে যদি কোনো অ্যাপেন্ডিক্স থেকে থাকে ওখানে উল্লেখ করবেন। যে অ্যাপেন্ডিক্স হচ্ছে কি, মনে করেন কোন আপনি বার গ্রাফ দেখাইছেন, লাইন গ্রাফ দেখাইছেন, অথবা কোনো টেবিল, হ্যাঁ, আপনি রিসার্চে উল্লেখ করছেন, এগুলো আপনি অ্যাপেন্ডিক্সে উল্লেখ করবেন। অথবা আপনি যদি কোনো এই কোনো ইন্টারভিউ করতে গিয়ে কোশ্চেন আপনি ওদেরকে কোশ্চেন করছেন, এই কোশ্চেন গুলা কি কি ওখানে আপনি উল্লেখ করবেন, যে অ্যাপেন্ডিক্স 1, অ্যাপেন্ডিক্স 2, অ্যাপেন্ডিক্স 3, এইভাবে আপনি বিবলিওগ্রাফিতে উল্লেখ করে দেখাইবেন, দিয়ে দিবেন। তারপর হচ্ছে কি এভরি সাইটেশন শুড বি ডান মেথোডোলজিক্যালি। যে আপনি যতগুলো সাইটেশন করবেন, যতগুলো সাইট করবে, প্রত্যেকটা সাইটেশন আপনাকে মেথোডোলজিক্যালি করতে হবে। যেমন কি সাইটেশনের কয়েকটা পদ্ধতি আছে, যেমন কি এপিএ, তারপরে শিকাগো, হ্যাঁ, তারপরে কি এমএলএ। হার্ভার্ড, হ্যাঁ, এমএলএ। হ্যাঁ, আছে না এরকম। এই জি। এরকম প্রত্যেকটা পদ্ধতির আলোকে আপনাকে সাইট করতে হবে, কিন্তু মিক্স করলে সমস্যা হবে। এক একটা জার্নাল এক একটা মেথোডোলজি অবলম্বন করে আর্টিকেল পাবলিশ করে, এইভাবে আর কি। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকের আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। এখন আপনাদের কোনো কথাবার্তা আছে কিনা শেয়ার করতে পারেন, বলতে পারেন, কোনো কমেন্ট, কোনো অপিনিয়ন। স্যার আসসালামু আলাইকুম, আমাদের ক্লাস কি এখন এইটার মাধ্যমে কি শেষ হলো নাকি? আর একটা আছে, ওটা দিয়ে ওটা হবে হয়তোবা ইয়া নিয়ে, জার্নাল নিয়ে, যে আপনারা কোন কোন জার্নাল, কিরকম কিরকম জার্নালে হ্যাঁ, পাবলিশ হ্যাঁ। করতে স্যার এই হবে, আজকে যেটাই জার্নাল করলেন কিভাবে পোস্ট একবারে করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত একটা, যে এইটা করলেন, এইটা কি স্যার ফলো করলেই তো মোটামুটি আর্টিকেলের জন্য না? হ্যাঁ, 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 মানে এইগুলা উল্লেখ করতে হবে একটা আর্টিকেলের ভিতরে, এই অপশন গুলো থাকতে হবে। মাস্ট বি থাক থাক মানে হ্যাঁ, হ্যাঁ, থাকাই হ্যাঁ, লাগবো।
থাকে লাগবে। তার তার কিছু তো আমরা আর্টিকেল দেখি এর ভিতরে দুই একটা নাই। যেমন হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকতে পারে, যেমন কিছু আর কি মিসিং হতে পারে। যেমন কিছু আর্টিকেলে অ্যাকনোলেজমেন্ট থাকে না, উল্লেখ হ্যাঁ, হ্যাঁ। করতে পারে, হ্যাঁ স্যার acknowledgement থাকে অ্যাবস্ট্রাক্ট না। যেটাই করে অ্যাবস্ট্রাক্ট এটাও তো আবার অনেকে। হ্যাঁ, না অ্যাবস্ট্রাক্ট তো অবশ্যই থাকবে আর্টিকেলে, কারণ আর্টিকেলের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মাস্ট। আহ আর স্যার সে আর্টিকেলে তো রেফারেন্স দরকার নেই। হ্যাঁ কি বলে, অবশ্যই দরকার। রেফারেন্স ছাড়া কোনো আর্টিকেল অ্যাকসেপ্টেড হবে না কোনো রেফারেন্স জার্নালে। বলতেই স্যার আমরা ইতে ওই বিবলিওগ্রাফি, জার্নালে। জি, জি, জি। হ্যাঁ এটা ঠিক। আপনি কিছু স্যার কিছু এইটা জার্নাল যেভাবে আছে, ই করছেন। শোনেন, কিছু কিছু জার্নাল আছে বিবলিওগ্রাফি পাবলিশ করে না, কিন্তু সাইটেশন আপনার ওই যে প্রত্যেকটা পেজের আর কি নিচে নিচে সাইটেশন থাকলে তখন আর তারা আলাদাভাবে বিবলিওগ্রাফি, মনে করেন বিবলিওগ্রাফিতে যদি আপনার 2-3 পৃষ্ঠা হয় তখন তারা ওগুলো পাবলিশ করে না। কিন্তু কিছু কিছু জার্নাল আছে দেখে দেয় যে এই রিসার্চটা করতে গিয়ে কি কি বই ব্যবহার করছে লেখকে, কি কি বই লেখকে পড়ছে, এগুলা দেখে দেয়। তো আপনারা আমার আর্টিকেল গুলো দেখলে দেখবেন যে প্রত্যেকটা আর্টিকেলের পিছনে বিবলিওগ্রাফি আছে, দেওয়া আছে। তবে কিন্তু কিছু, স্যার স্যার এটা কি আমাদের আর্টিকেল পাবলিকেশনের ক্ষেত্রে পুরো ডিপেন্ড করতেছে জার্নালের মেথডের উপরে, মানে সব হ্যাঁ রাইট জার্নাল তো রাইট সেম না। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ কিছু কিছু জার্নালের শর্ত দিয়ে দেয় যে আমরা বিবলিওগ্রাফি ছাপাই না, ওরা শর্ত দিয়ে দেয়। কিন্তু স্যার আপনার বাংলা লেখার ভিতরে সাইটেশন অবশ্যই থাকতে হবে। স্যার বাংলাদেশে ইন্টারন্যাশনাল জার্নাল, বিশেষ করে আমরা এই লেভেল ইসলামিক বা এই যে ফিলোসফি বা ফিক বা ইসলামিক স্টাডি এইগুলোর ক্ষেত্রে কোন কোন জার্নাল আছে, কতগুলো আছে আমি বাংলাদেশে? আসলে দেশে পাবলিশ করছি খুবই কম, যেমন একটা আর্টিকেল আমি পাবলিশ করছি বাংলাদেশে, আর বাকিগুলা বাহিরে। তো এক্ষেত্রে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির আল হাদিসের একটা জার্নাল আছে, ওরা দেখছি 3 ভাষায় পাবলিশ করে থাকে, যেমন আরবি, বাংলা, ইংরেজি। আমারটা ছিল অবশ্য ইংরেজি। তো ওদের ওদের যে জার্নাল বই, এই জার্নাল বইতে আমি তিন তিন ল্যাঙ্গুয়েজে আর্টিকেল দেখছি। তো এর মানে কি, এটা ইন্টারন্যাশনাল। বাহির থেকে যদি কেউ অ্যারাবিকে আর্টিকেল পাঠায় ওরা পাবলিশ করবে, বাইরে থেকে যদি কেউ ইংলিশে পাঠায় ওরা পাবলিশ করবে। তো এইটা ইন্টারন্যাশনাল আর এই যে একটা জার্নাল। স্যার আপনার যেটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ইনোভেশন, এটা হুম কি? হুম হুম, এটা একটা এটা তো ইনস্টিটিউট আমাদের, বুঝছেন, আমরা এটাকে ইনশাল্লাহ আগে পরে ইনশাল্লাহ এটাকে একটা এটা কি ইনস্টিটিউট ইন্টারন্যাশনালি এখন আকারে পর্যন্ত দাঁড় করাবো। অ্যাকসেপ্টেন্স হয়েছে? না, এটা এটা আমরা ও, ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি, তবে ইনশাল্লাহ পিএইচডি শেষ করে আমরা ইনশাল্লাহ আগাবো জি, আর জি। কি। আমাদের আমাদের আচ্ছা। আমাদের এটার আন্ডারে একটা ইনস্টিটিউট হবে, তারপরে একটা জার্নাল থাকবে। এর আমাদের হিউজ প্ল্যান ইনশাল্লাহ। স্যার বিআইআইটি যেটা আছে, আহ, তারা তো পাবলিশ করে, তারা তো ইন্টারন্যাশনাল হ্যাঁ, জার্নাল। বিআইটির আন্ডারে জার্নাল আছে, হ্যাঁ ওদের আন্ডারও বাহিরের লেখক, এই বাইরে যারা লেখক আছে কিছু কিছু লেখক ওখানে ওদেরকে আর্টিকেল দেয়, ওরা পাবলিশ করে। তো ওইটা আপনার ইন্টারন্যাশনাল। আপনি যেগুলো করেছেন কোন কান্ট্রি বেশি এগুলো? আমি বেশি করেছি মালয়েশিয়ায়, তারপরে ইন্ডিয়া থেকে হয়েছে আমার, আপনার ওই একটা হয়েছে ইউকে থেকে, এরকম। তো স্যার আর্টিকেল ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কি, মানে কোন জার্নাল কতটুকু হাইয়েস্ট লর এগুলো কি তা আসলে তারা ই করে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেমন আপনার ইউনিভার্সিটি মাঝে মধ্যে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আপনার আর্টিকেলটা স্কোপাসে পাবলিশ থাকতে হবে। আবার কিছু বলতেছে যে ইয়া রেফারেন্ট জার্নালে পাবলিশ থাকলেই হবে। আবার কিছু কিছু আর্টিকেল, যেমন আপনি যদি একেবারে হাই র্যাঙ্কিং এর জার্নালে পাবলিশ করতে পারেন তাহলে তো আপনি পুরা মাশাল্লাহ স্কলার, যেমন Q1 এরকম। এগুলো তো স্যার খরচ তো মোটামুটি ভালোই। হ্যাঁ ওরা কিন্তু আপনার পাবলিকেশন ফি নেয় অনেক, যেমন IIUM ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ওদের স্কোপাস তো স্যার জার্নাল আছে। 40-50 তো নেয় মনে হয়। হ্যাঁ ওদের স্কোপাস জার্নালে পাবলিশ করতে 1,500 থেকে 2,000 রিঙ্গিত নেয়। তাহলে 1,500 রিঙ্গিত মানে কি বাংলাদেশের কত, প্রায় 40,000-এর উপরে। তো এত এত টাকা নেয় কিন্তু ওরা। স্যার আমাদের জন্য যে মাস্টার্স এর জন্য বিদেশে পড়াশোনার স্কলারশিপের জন্য এগুলো কি এত ইতে দরকার আছে না? নর্মাল মোটামুটি একটা জানার হলেও। আপনারা হচ্ছে হচ্ছে কি রেফারেড জার্নালে পাবলিশ করলে হয়, রেফারেড জার্নাল যেগুলাতে ইয়া ইয়া অত অত রিকোয়ারমেন্ট নাই। ওরা আপনার ওরা হচ্ছে কি পিয়ার রিভিউ মানে আপনি আর্টিকেল ওখানে ইয়া সাবমিট করলেন,
ওরা আবার ইয়াদের হুম। কাছে পাঠালো, যারা এক্সপার্ট ওদের কাছে পাঠালো, ওদের রিভিউয়ারের কাছে পাঠালো। ওই রিভিউয়ার আবার আপনার আর্টিকেল দেখবে, দেখার পরে আপনাকে কিছু কমেন্ট দিবে যে এটা এইভাবে ঠিক করো, এইভাবে ঠিক করো, এটা এইভাবে না এইভাবে। মানে এইভাবে পাবলিশ করলে অনেক ভালো, কারণ আপনি এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারেন। এই তো এটাকে বলা হয় মোটামুটি পিয়ার মানে দশ রিভিউ। পনেরো মতো খরচ হবে মিনিমাম। হ্যাঁ, হ্যাঁ, এরকম যাবে। যেমন আপনি যদি মালয়েশিয়াতে পাবলিশ করতে যান, কমপক্ষে আপনি 300 রিঙ্গিত নেয়। কিছু জার্নাল নেয় 300 রিঙ্গিত, কিছু জার্নাল নেয় 500 রিঙ্গিত। মানে অবশ্যই উপরে তো আরো আছে 1,000 1,500। তো মিনিমাম দেখছি মানে 300। মালয়েশিয়াতে ডিমান্ড বেশি। হ্যাঁ, হ্যাঁ, 300 রিঙ্গিত। তো 300 রিঙ্গিত বর্তমান বাজার মূল্য প্রায় 8-9 হাজার এরকম। পাবলিকেশন ক্ষেত্রে আমি যদি করি কত সময় লাগে? আমার লেখা শেষ মোটামুটি প্রায়, কিন্তু পাবলিকেশন পাবলিকেশন হচ্ছে কি, করার ক্ষেত্রে এটা টাইম কেমন? ডিপেন্ড করে। কিছু জার্নালে পাবলিশ করে মনে করেন বছরে একবার, কিছু জার্নাল পাবলিশ করে বছরে 2বার, কিছু পাবলিশ করে আবার বাবার বছরে 3বার। এখন আপনি আপনি দেখবেন যে আপনি আসলে কোন রকম জার্নালে আপলোড করতেছেন। তো যদি আপনি 1 বছরটাতে পাবলিশ করতে চান, তাহলে আপনাকে 1 বছর ওয়েট করতে হবে। অথবা দেখবেন আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন তো তারা আপনার উম, বছরের কোন কোন মাসে পাবলিশ করে থাকে। আপনি সেইভাবে যদি দেখেন যে আমি তাড়াতাড়ি পাবলিশ করতে চাই, মনে করেন ওরা পাবলিশ করলো এপ্রিলে অথবা জানুয়ারিতে, এখন আপনি আপলোড করলেন। এখন আপলোড করলে দেখবেন ওরা আপনাকে সাথে সাথে রিভিউ দিয়ে দিবে। আপনি আবার ওদের রিভিউ অনুযায়ী কাজ করে আবার আপলোড করলেন, দেখবেন ওরা জানুয়ারি টাইমে পাবলিশ করে ফেলছে এরকম। তো আপনাকে দেখতে হবে যে কোন এইটির জার্নাল। উপরে স্যার আমাদের একটা ক্লাস নেবেন, এই মানে হ্যাঁ, ইনশাল্লাহ, কম হ্যাঁ, দেখি publish। দেখি আমাদের আমাদের নেক্সট ক্লাস হবে শুধু জার্নালের উপরে। দেখি মানে কিভাবে পাবলিশ করতে হবে, কিভাবে জার্নাল চুজ করতে হবে, কিভাবে আপলোড করতে হবে। এই আজকে আমার কাছে একটা আসছে, আমার কাছে একটা ইমেল আসছে একটা আর্টিকেলকে রিভিউ করার জন্য। তারা আমাকে এক্সপার্ট হিসাবে পেয়েছে, যে আমি এই বিষয়ে এক্সপার্ট, এই জন্য তারা আর্টিকেলটা আমার কাছে পাঠাইছে। তো এখানে হচ্ছে কি অথরের নাম থাকে না, অথরের নাম থাকে না, মানে কি নাম ছাড়া আর্টিকেল আমার টপিক কি কাছে ছিল? আসছে। ওইটা ছিল ইয়াপোস্টাসি নিয়ে আপনার মানে এটা হচ্ছে কি মোরতাদ নিয়ে। এটা হচ্ছে মালয়েশিয়ার ইস্যু, মালয়েশিয়ান লেখক, মালয়েশিয়ান অথর। তো ওরা ওরা আমার কাছে পাঠাইছে এটাকে রিভিউ করবার জন্য। তো আমি রিভিউ করে পাঠিয়ে দিছি, কমেন্ট করে পাঠিয়ে দিছি। এই স্যার আমাদের তো এতদিন একবারে শুরু থেকে এই পর্যন্ত সে ক্লাস নিয়েছিল, ওটা তো ডিটেল। আজকে তো একবার শর্টলি পুরো একবারে একটা আর্টিকেলের উপর যা থাকার দরকার তা ওই করেছে, কিন্তু আরো হয়তো সময় নিলে ভালো হইতো। তাই সে ওই মাঝে মধ্যে রিসার্চ মেথোডোলজি, তারপর বিভিন্ন জায়গাতে অনলাইনেরই দেখি যে তারা কোর্স করে, এগুলো কি আসলে করা কি কতটুকুই, ভাবছিলাম আপনাকে নক করবো। তারা হয়তো বা ওর মোটামুটি ভালোই টাকা পয়সাও নেয়, আবার তারা এই করে কিনা বা আদৌ ব্যবসা কিনা আমি শিওর না। কয়েকজন নক করছিল, পিএইচডি আছে, বাংলাদেশেরও আছে। শোনেন, একটা জিনিস কি, আমি আপনাদেরকে যে টাইম দিছি, যে এই শ্রম এখানে ব্যয় করেছি, আমার এটা তো অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে কি ফি সাবিলিল্লাহ। কারণ এই যে মনে করেন এতগুলা স্লাইড আমাকে তৈরি করতে হয়েছে, আমাকে পড়তে হয়েছে, আমাকে টাইম দিতে হয়েছে। আমার কিন্তু এদিকে এখন আমার টাইম ব্যয় করার কথা না। আমার টাইম ব্যয় করার কথা হচ্ছে আমার রিসার্চ নিয়ে, আমার পিএইচডি তাড়াতাড়ি শেষ করতে হবে। কিন্তু আমি এই যে এর ভিতরে আমি একটা টাইম ব্যয় করে আপনাদের জন্য স্লাইড বানিয়েছি, আবার আপনাদের জন্য ক্লাস দিতেছি, তাহলে এই টাইমটা আমার জন্য এক্সট্রা ব্যয় হচ্ছে এখানে। মানে যেটা হচ্ছে কি আমার রিসার্চের উপকার আসতেছে না, কিন্তু আপনাদের জন্য ব্যয় করা হচ্ছে। তো এটা হচ্ছে কি জন্য, আমার আগ্রহ থেকে আমি এই কাজটা করতেছি। যে আমি চাই আমি কিছু লোককে তৈরি করব, কিছু কিছু লোককে আমি রিসার্চ শিখাবো। সে আগ্রহের ক্ষেত্রে, সে আগ্রহের ইয়ার কারণে আমি এই উদ্যোগটা নিয়েছি। তো এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এখানে যোগ দিয়েছে, কিন্তু অনেকে আবার ক্লাসে আসে নাই। তো ইট ইজ আপ টু দেম। যার দরকার সে আমার কাছে আসছে, যার দরকার নাই সে আসে নাই এরকম। কিন্তু আমি হচ্ছে কি, আপনি এর পরবর্তীতে এর পরবর্তী বেস অথবা এর পরবর্তী সেশন আমি অবশ্যই ইয়ানি এবার কি ফি নিব। এখন তো আপনারা আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি ফ্রি পেয়েছেন, কিন্তু এরপরে যারা আসবে তারা তো আর কি ফ্রি পাবে না। এই আপনারা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। স্যার আপনাদের এইটার সাথে বিআর আর আই এর সাথে কতজন এরকম রিসার্চার আছে?
আমার সাথে একজন আছে, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাদ্দেশ, ডক্টর হেদায়েতুল্লাহ। আমরা এই দুইজনই এটার উদ্যোক্তা। ও, আরো কি ক্লাস করে এগুলোর? হ্যাঁ, মানে আমরা আগে এটার উদ্যোগে একটা একটা কোর্স কোর্স আমরা আগে আহ, করিয়েছিলাম। যারা আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্কলাররা বক্তব্য রাখছে, ক্লাস নিয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় রিসার্চ রিসার্চাররা ওই সময় ক্লাস নিয়েছে। তখন পার্টিসিপেন্টদের কাছ থেকে 8,000 টাকা করে নেওয়া হয়েছে। 3 মাসের কোর্স 8,000 টাকা করে তো নেওয়া হয়েছে। তো ওরা তো মনে করেন অতটা আন্তরিকতার সহিত সে ব্যাখ্যা করে নেই আপনাদেরকে। আমি যেভাবে একেবারে সহজ ভাষায় একেবারে ইয়া আপনাদের মেন্টালিটি, আপনাদের অবস্থান, যোগ্যতা, পারদর্শিতা, আপনারা কতটুকু রিসিভ করতে পারবেন, আমি সে আলোকে স্লাইড বানাইছি, সে আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া। আসলে বলতে গেলে জোর করে শিখেছেন আমাদের। হ্যাঁ, এরকম। সেটাই তো। কিন্তু কিন্তু আগ্রহ নাই। কিন্তু আপনারা যখন এটা হ্যাঁ। বাহিরে করতে যাবেন, অনেক টাকা লাগবে, অনেক টাকা। জি জি। রিসার্চ মেথোলজি কোর্স করতে গেলে অনেক টাকা লাগে। তো আমার আলহামদুলিল্লাহ মাস্টার্স, আমি অনার্সে এই রিসার্চ মেথোডোলজি কোর্স আমি শিখেছি, মাস্টার্সে শিখেছি, পিএইচডি তে শিখেছি। তো সেই সুবাদে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট টাইম পেয়েছি এই রিসার্চ মেথোডোলজি কোর্সটাকে হজম করার। তো এই জন্য আলহামদুলিল্লাহ যে কোনো অংশ আমাকে টিচিং দেওয়া, আলোচনা করা, এটা আমার জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি সহজ। সেই সেই সুবাদে আর কি আপনাদের মাঝে আসা এই বিষয় নিয়ে। তো আর কোনো বিষয় আছে কিনা, কেউ কোনো স্যার, আপনার বক্তব্য? পিএইচডির কতটুকু বাকি আছে বা পিএইচডি আগালেন? তে শুরু করছি সেই 2020 সালে, এখনো চলতেছে। তবে এখন আর কোনো দিকে তাকাবো না, তাড়াতাড়ি পিএইচডি শেষ করতে হবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আমি আমি তো ইয়া আমি তো আর এক সপ্তাহ আছি দেশে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে মালয়েশিয়া যাব। আমার দেশের কাজ প্রায় পিএইচডির শেষ। কাজেই? হ্যাঁ হ্যাঁ, পিএইচডি কাজে। তবে আপনাদের কাছে আমার একটা থাকবে, আবেদন থাকবে। সেটা হচ্ছে আমি যে বিষয়ে সার্ভে করতেছি না, আমার রিসার্চে একটা সার্ভে আছে। আপনারা একটু দয়া করে আমাকে একটু হেল্প করবেন যে সার্ভেটা যাতে করে আমি তাড়াতাড়ি শেষ করতে পারি। আপনারা যদি মনে করেন, যদি 10 জন হন, 10 জন যদি 5 জন করেও নেন, তাহলে 5 10 50, মোটামুটি আমার আমার ভালো একটা হেল্প হবে। যেমন যারা ডিভোর্স দিছে না, নারী হোক পুরুষ হোক, এরকম 5 জনের কাছ থেকে যদি আমার এই সার্ভেটা যদি করে আনতে পারেন, তাহলে এটা আমার জন্য একটু উপকার হয়। যারা ডিভোর্স দিছে এদের 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 উদ্দেশ্যে আর কি এই সার্ভেটা তৈরি করা হয়েছে। তো এদেরকে আমরা পাঠ করে জাস্ট শুনাইবেন, ওরা উত্তর দেবে হ্যাঁ অথবা না। অথবা তারাও এটাকে পরে পরে করতে পারে, আপনার তো পূরণ করতে পারে এরকম। তো আমি ইয়া গ্রুপে সেই আপনার ফর্মটা টপিকটা দিয়ে মূলত দিব। কি? আমার টপিক হচ্ছে ডিভোর্স ইন ইসলামিক ল অ্যান্ড ইটস প্র্যাকটিস ইন বাংলাদেশ, অ্যানালিটিক্যাল মাকাসিদিক স্টাডি। ইসলামী আইনে তালাকের সিস্টেম কি, এবং বাংলাদেশি আইনে এটা কিভাবে প্র্যাকটিস হচ্ছে, এই সিস্টেমটাকে মাকাসিদ আর শরিয়ার আলোকে এটা নিয়ে কি অ্যানালিসিস। ইতিপূর্বে কেউ করেছে? এটা নিয়ে না, মাকাসিদের আলোকে বাংলাদেশ পার্সপেক্টিভে কেউ করে নাই। তবে পার্শিয়ালি করছে, যেমন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। ফার্স্ট। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় এক স্যারে করছে, আকরাম হোসেন মজুমদার মনে হয় ওনার নাম। তো উনি করছে আপনার কম্পারেটিভ, যেমন আপনার হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম এরকম মিলিয়ে উনি করছে। কিন্তু আমি হুম। আমি সে আলোকে করতেছি না। আমি করতেছি এটা ইসলামী লতে কি আছে, বাংলাদেশে এটা কিভাবে প্র্যাকটিস হচ্ছে, এটাকে মাকাসিদের আলোকে। তো এই জন্য আমারটা ইউনিক। এই ওকে, ম্যাডামের কোনো বক্তব্য আছে? রাসেল? নো স্যার। স্যার, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম ওই যে সার্ভেটা নিয়ে। হুম। ওইটা স্যার নেক্সট উইক থেকে, একজনে কি পাইছেন নেক্সট আপনি? উইকে একজন একটা, একজনও স্যার পাইছেন? নেক্সট উইকে একজন একটা দিতে ইয়ে করতে পারবো আর কি, এটা আপনাকে বললাম। তো আমার টার্গেট 3 জন আছে। হ্যাঁ তো হ্যাঁ, ওই 3 জনের একটু প্লিজ। দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, একটু উদ্যোগ নিয়ে এই কাজটা একটু জি, করবেন আশা করি ইনশাআল্লাহ। স্যার, এটা কি অনলাইনে করাতে ইনশাল্লাহ। হবে বা হ্যাঁ হ্যাঁ অনলাইনে হ্যাঁ, কাউকে পাঠিয়ে অনলাইনে দিলাম অনলাইনে। সে করে দিল? হ্যাঁ, রাইট রাইট, অনলাইনে।
আপনার কাছে পাঠালে আপনি ছেলে মেয়ে বুঝতে উভয় পারবেন। পারবে? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ। ছেলে মেয়ে উভয় পারবে, মানে যাদের ডিভোর্স হয়েছে, তাতে যাদের তালাক হয়েছে ওদের, জি ওরা জি জি। এটাকে করবে আর কি, পূরণ করবে। তো তাহলে জাস্ট শুধু হ্যাঁ, কি আর 2 মিনিট আছে বুঝছেন। শুধু এই কি দুই দুই এই দুই ওকে মিনিটের ভিতরে আমাদের কথা শেষ করতে হবে। জি বলেন। ওকে স্যার। স্যার মানে আমি কি শুধু মহিলাদেরটাই নিব নাকি যদি আপনি ছেলে এরকম আপনি পরিস্থিতি? মহিলা পুরুষ যাকে পাবেন তার কাছে পাঠাবেন, তাকে রিকোয়েস্ট করবেন, আচ্ছা, সমস্যা নেই। জি। ওকে স্যার, ঠিক আছে স্যার, তাহলে লিভ নিচ্ছি তাহলে, হ্যাঁ আসসালামু ইনশাল্লাহ, ঠিক আলাইকুম। আছে, ওয়ালাইকুম তো আপনাকে সালাম। ফোন দিতে চাচ্ছিলাম, আজকে ফোন দিব না আগামীকালকে দিব, কখন এখন কোথায় না, দিব? এখন অনেক রাত হয়ে গেছে, আমি এখনো খাবার খাইনি। ইনশাল্লাহ আগামীকালকে। বিকেলে বা দুপুরে দেখি। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।